চ্যাপ্টার ৩২৮ হি দ্যাট টাচেস পিচ শ্যাল বি ডিফাইলড। ঘোড়াগুলো যখন গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন গাড়ির চাকাগুলো রাস্তার উপর শক্তভাবে চেপে বসল। ভারী গাড়িটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলল, আর দেখতে দেখতেই তারা রাস্তা থেকে এমনভাবে দূরে সরে গেল যেন কিছুই ঘটেনি। খুবই স্বাভাবিক একটা ভঙ্গি নিয়ে ক্লাইন তার ছড়িটা ধরে রাখল, আর পাবলিক ঘোড়ার গাড়িটা দুটো স্টেশন পার হওয়া পর্যন্ত অপেক্ষা করে সে একটু আগেই নেমে পড়ল। তারপর অনেকখানি ঘুরতি পথ ধরে সে ধীরে ধীরে আবার সেই জায়গাটার দিকে এগোল যেখানে সেই জাইগ্যান্টিক ডেভিল ডগ মারা পড়েছিল। সে অবশ্য ওই দানবের বিয়ন্ডার বৈশিষ্ট্যের খোঁজে যাচ্ছিল না, কারণ চার্চের বড় বড় এক্সপার্টরা এই ঘটনাটা সম্পর্কে জানবে না, এমনটা হওয়া একেবারেই অসম্ভব। তারা নিশ্চিতভাবেই অনেক আগেই সেগুলো ওখান থেকে নিয়ে গেছে। সে ওই হালকা নাক ডাকার মতো শব্দটার উৎস খুঁজতে যাচ্ছিল না, কারণ এতটা সময় পার হয়ে গেছে। রাস্তায় কত গাড়ি চলেছে, কত মানুষ আসা যাওয়া করেছে, এরপর ওখানে আর কী বা সূত্র বেঁচে থাকতে পারে? এমনকি ডিভিনেশন করেও এখন কোনো উত্তর পাওয়া যাবে না। ক্লাইনের আসল উদ্দেশ্য ছিল রাস্তায় পড়ে থাকা সূক্ষ্ম বিবরণগুলো খেয়াল করা। সে দেখতে চাইছিল ওই সিল্ড আর্টিফ্যাক্টটা আসলে কেমন, যেটা কিনা যুদ্ধের জন্য অমন অদ্ভুত একটা পরিবেশ তৈরি করতে পারে, যাতে করে ভবিষ্যতে এমন কিছু ঘটলে সে আগে থেকেই প্রস্তুত থাকতে পারে। এটাই হলো একজন ম্যাজিশিয়ানের অ্যাক্টিং। গ্যাস ল্যাম্পের আলোয় ঘেরা রাস্তার পাশ ঘেঁষে ধূসর আকাশের নিচে হাঁটতে হাঁটতে সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার দুটো স্টপেজ পার হয়ে নেমে পড়ার আর অনেকটা ঘুরতি পথ ধরে আসার একটা কারণ ছিল। সে ভয় পাচ্ছিল যে কোনো অফিসিয়াল বিয়ন্ডার হয়তো গোপনে ওই যুদ্ধের জায়গাটা পরিষ্কার করতে আসতে পারে। সে কোনোভাবেই তাদের সামনে পড়তে চাইছিল না, তাই তাদের এড়িয়ে চলার জন্য সে সব রকমের চেষ্টাই করল। খুব পরিপাটি পোশাক পরা, হাতে ছড়ি ধরা ক্লাইন বেশ কিছুক্ষণ পর সেই বিশাল ডেভিল ডক্টর মৃত্যুর জায়গায় এসে পৌঁছাল। কিন্তু রাস্তায় সেটার উপস্থিতির কোনো চিহ্নই আর বাকি নেই। আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষজনও দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা টেরই পায়নি যে এখানে কিছুক্ষণ আগে বিয়ন্ডারদের এত ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়ে গেছে। ওই সিল্ড আর্টিফ্যাক্টটা সত্যিই খুব জাদুকরী। এটা বড়সড় কোনো হিপনোটিজমের চেয়েও বেশি শক্তিশালী। ক্লাইন তার স্পিরিট ভিশন চালু করল আর হাঁটার গতি কমিয়ে দিল। তাকে দেখে মনে হচ্ছিল কোনো ভদ্রলোক যেন এমনিই বাইরে হাওয়া খেতে বের হয়েছেন, কোনো বিশেষ কাজে আসেননি। পুরো এলাকাটা ঘুরে দেখতে তার আধা ঘন্টারও বেশি সময় লাগল, কিন্তু স্পিরিট ভিশন ব্যবহার করেও তার এই চেষ্টাটা একেবারেই বৃথা গেল। তার টার্গেট করা ওই জায়গাটায় অস্বাভাবিক কিছুই আর অবশিষ্ট ছিল না। তবে ক্লাইনের আধ্যাত্মিক অনুভূতি একটা জিনিস ঠিকই ধরতে পারল, আর সেটা হলো এর বিস্তৃতি এবং সীমানা। আমি যখন এই ব্লকে ঢুকলাম আর অন্য দিক দিয়ে বের হলাম, তখন আমার ভেতরে খুব সূক্ষ্ম আর মায়াবী একটা অনুভূতি তৈরি হল, যেন আমি একটা জগৎ থেকে একেবারে অন্য একটা জগতে ঢুকে পড়েছি। তার মানে হল ওই সিল্ড আর্টিফ্যাক্টের প্রভাব অন্তত একটা পুরো ব্লক পর্যন্ত ছড়াতে পারে, আর এর সর্বোচ্চ ক্ষমতা যে কতদূর সেটা এই মুহূর্তে পরিষ্কার নয়। ক্লাইন ওই রাস্তার বাইরে দাঁড়িয়ে গভীর চিন্তায় মাথা নাড়ল, তারপর ফেরার পথ ধরল। সে খুব সুন্দর একটা ক্যাফেতে গেল, 1 কাপ সাউথভিল কফির অর্ডার দিয়ে জানালার ধারের একটা চেয়ারে গিয়ে বসল। চমৎকার সুগন্ধি ওই কফিটা পান করার ফাঁকে সে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। সময় গড়ার সাথে সাথে রাস্তাটাও বেশ জমজমাট হতে শুরু করেছিল। সে আশায় ছিল যদি নতুন কোনো পরিবর্তন চোখে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সে যেটার আশা করছিল তেমন কিছুই ঘটল না। অবশ্য তার যে একেবারেই কোনো লাভ হয়নি তা নয়। অন্ততপক্ষে সে এই ব্যাপারটা নিশ্চিত করতে পারল যে একজন ম্যাজিশিয়ান কখনোই প্রস্তুতি ছাড়া কোনো পারফরমেন্স করে না, যেটা কিনা অ্যাক্টিং করার অন্যতম একটা নিয়ম। তার মনে হল তার শরীরের ভেতরের সেই সূক্ষ্ম শক্তিগুলো যেন একটুখানি নড়ে চড়ে উঠেছে। সন্ধ্যার দিকে ক্লাইন তার পর্যবেক্ষণ শেষ করল আর একটা পাবলিক ঘোড়ার গাড়িতে করে মিন্স্ক স্ট্রিটে ফিরে এল। এই সময় রাস্তার দুপাশের গ্যাস ল্যাম্পগুলো এর মধ্যেই জ্বলে উঠেছে। রাস্তার ধারের গাছগুলো থেকে ঝরে পড়া শুকনো পাতাগুলো একটু ভেজা সিমেন্টের রাস্তার ওপর পড়েছিল, আর ল্যাম্পের আলোয় সেগুলোর ওপরে একটা নীলচে আভা ছড়িয়ে পড়েছিল। হাতের ছড়িটা ধরে ক্লাইন হেঁটে হেঁটে আইনজীবী ইউর্গেন কুপারের বাড়িটা পার হয়ে তার ইউনিট 15-র দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতেই হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। তার বাড়ির রান্নার সব জিনিসপত্রই তো শেষ হয়ে গেছে। সে যদি এখন বাসায় ফেরে তাহলে সে তো রাতের খাবার রাঁধতেই পারবে না। আমার কি এখন মাংসের দোকানে আর ফলের দোকানে যাওয়া উচিত, নাকি আগে কোনো রেস্টুরেন্ট খুঁজে পেট পুজো করা উচিত? ক্লাইন একটু ইতস্তত করল, তারপর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে আজ রাতে সে একটু বিশ্রাম নেবে আর তৈরি করা কোনো খাবার খাবে। এই জগতের অনেক খাবারই খুব সহজে আর চটজলদি বানিয়ে ফেলা যায়, তাই 5 মিনিট খাওয়ার জন্য 1 ঘন্টা ধরে রান্না করতে হবে এমন কোনো অবস্থাই তৈরি হয় না। তারপরও কিছু কাজ তো থেকেই যায়। তাছাড়া খাওয়ার পর থালাবাসন আর কাঁটা চামচগুলো তো তাকে নিজের হাতেই ধুতে হতো। মানিব্যাগে একবার হাত বুলিয়ে নিয়ে ক্লাইন উল্টো দিকে ঘুরল আর হাঁটতে শুরু করল। তার স্মৃতি অনুযায়ী যে দিকটায় রেস্টুরেন্ট আছে সে ওই দিকেই এগোল।
সে আবারও আইনজীবী ইউর্গেন কুপারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। খোলা জানালার পেছনে দাঁড়িয়ে ডিটেকটিভ মোরেত্তির এই বিভ্রান্ত চেহারা দেখে ইউর্গেন একটু জোরেই বলে উঠলেন, মিস্টার মোরেত্তি, আপনি কি আমি বলতে চাইছি, আপনি কি আবারও চাবি ফেলে এসেছেন, নাকি চাবি হারিয়ে ফেলেছেন? উনি আবারও কেন বলছেন? ক্লাইন একটু হেসে উত্তর দিল, না, আসলে তা নয়। ইউর্গেন খুব গাম্ভীর্যের সাথে মাথা নাড়লেন। তাহলে আপনি আমার বাসায় আসছেন না কেন? আমাদের রাতের খাওয়া শেষ হলে যখন চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তখন আপনি ফিরতে পারবেন। ক্লাইন এক মুহূর্তের জন্য ইতস্তত করল আর তারপর হাসল। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার হবে। সে যখন ভেতরে ঢুকল তখন দেখল ব্রোডি নামের কালো বিড়ালটা এক কোণায় বসে তার থাবা চাটছে। ইউর্গেন খুব বেশি কথাবার্তা না বাড়িয়েই সোজা রান্নাঘরে ঢুকে গেলেন। ক্লাইন তার কোট আর টুপিটা ঝুলিয়ে রেখে হাতের কালো ছড়িটা একপাশে রাখল। তারপর সে ডাইনিং রুমে ঢুকে দেখল টেবিলের ওপরে আগে থেকেই খাবার সাজানো আছে, একদম কালো হয়ে যাওয়া স্টেক আর ঠিক একই রঙের ম্যাশড পটেটো। এতে সে একেবারেই অবাক হল না। আইনজীবী ইউর্গেনের দাদিমা মিস ডরিস এই বৃদ্ধ বয়সে ঠিক এভাবেই রান্না করতেন। খাবারগুলো দেখতে খুব একটা লোভনীয় না হলেও খেতে কিন্তু দারুণ মজার ছিল। উনি বেশ ভালোই রাঁধেন। ক্লাইন ইউর্গেনের সামনে বসল, তারপর হাসি মুখে একটু টুকটাক গল্প জুড়ে দিল। আপনি কি রাতের খাবার খেতে যাচ্ছিলেন? হ্যাঁ, খাবার আগে বাইরের দৃশ্যটা একবার দেখে নেওয়া আমার একটা অভ্যাস, এতে করে আমার চিন্তাভাবনাগুলো কোনো সীমানা ছাড়াই ডানা মেলতে পারে। ইউর্গেন তার ন্যাপকিনটা বিছিয়ে নিলেন এবং কাঁটা চামচ আর ছুরিটা হাতে তুলে নিলেন। ক্লাইন একটু অবাক হয়ে চারপাশে তাকালো আর জিজ্ঞেস করল, মিস ডরিস কোথায়? ইউর্গেন একটা দীর্ঘশ্বাস ফেলে খুব সিরিয়াসভাবে উত্তর দিলেন, আবহাওয়া দিন দিন বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, ওনার ফুসফুসের পুরনো সমস্যাটা আবার ফিরে এসেছে, তাই কিছুদিন হাসপাতালে ভর্তি থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঈশ্বর ওনার সহায় হন। ক্লাইন বেশ অস্বস্তির সাথেই তার বুকে চার্চ অব গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির ত্রিভুজাকার পবিত্র চিহ্নটা আঁকল। তারপর সে স্টেকের একটা টুকরো কাটল এবং সেটা কাঁটা চামচে গেঁথে মুখের ভেতরে চালান করে দিল। ঠিক তখনই তার মাথায় হঠাৎ করে একটা সমস্যা উঁকি দিল আর সে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, তার মানে আপনিই রাতের এই খাবারটা বানিয়েছেন? অবশ্যই, এই তো কয়েক মিনিট আগেই রান্না শেষ হল। ইউর্গেন খুব সহজভাবেই উত্তর দিলেন। এটা যদি অসাধারণ রাঁধুনি মিস ডরিসের হাতের কাজ না হয় তাহলে এই খাবারগুলো তো। ক্লাইনের ঠোঁটের কোণটা একটু কেঁপে উঠল। সে তার ভেতরের ভয়টাকে কোনোমতে চেপে রেখে রূপলি কাঁটা চামচে গাঁথা স্টেকের ছোট্ট টুকরোটাতে কামড় বসাল আর ধীরে ধীরে সেটা চাবাতে লাগল। জোর করে খাবারটা গেলার সময় তার ভ্রু দুটো সামান্য কুঁচকে গেল। সে কোনোমতে একটা হাসি টেনে এনে জিজ্ঞেস করল, আপনি আগেভাগেই দুজনের খাবার কেন তৈরি করে রেখেছিলেন? একজনের খাবার দাদিমার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভেবেই বানিয়েছিলাম। ইউর্গেন চোখ তুলে ক্লাইনের দিকে তাকালেন। আমি পরে আর একবার বানিয়ে নেব। ওহ, তাহলে এই ব্যাপার। ভদ্রতা বজায় রাখতে ক্লাইন গোপনে একটা গভীর শ্বাস নিল এবং নিজেকে এমনভাবে শক্ত করে নিল যেন সামনের এই খাবারগুলোর সাথে রীতিমতো একটা যুদ্ধ করে সেগুলোকে শেষ করতে হবে। ক্লাইনের খাওয়া যখন শেষ হল, ইউর্গেনের প্লেটে তখনও সামান্য একটু খাবার বাকি ছিল। এই সিনিয়র উকিল তার কাঁটা চামচ আর ছুরিটা নিচে রাখলেন, পাশের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক রেড ওয়াইন খেলেন, তারপর একেবারে ভাবলেশহীন মুখে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? কোন পদটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি জানি যে আমার আর দাদিমার রান্নার দক্ষতার মধ্যে আকাশপাতাল তফাত আছে, কিন্তু এটা তো আর এতটাও খারাপ হওয়ার কথা নয়। মিস্টার উকিল, আমার সন্দেহ হচ্ছে যে আপনার মুখে মাংসপেশির সমস্যার পাশাপাশি স্বাদের অনুভূতিতেও নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আপনি কি নিজের রান্নার মানটা বুঝতে পারেন না? ক্লাইন হাসল, মাথাটা একটু এপাশ ওপাশ নেড়ে বলল, সাদা রুটিটা কিন্তু খারাপ না, ওটা ডজ বেকারি থেকে কেনা। ইউর্গেন আবার মাথা নিচু করে তার প্লেটের বাকি খাবারটুকু শেষ করলেন। বাকি ওয়াইনটুকু খেয়ে নেওয়ার পর তিনি এক মুহূর্ত চিন্তা করলেন আর বললেন, ডিটেকটিভ মোরেত্তি, আমি আপনাকে একটা ছোট কাজের দায়িত্ব দিতে চাই। কাজটা কি? ক্লাইন সমানে পানি খেয়েই যাচ্ছিল। ম্যাশড পটেটোগুলোতে খুব বেশি লবণ দেওয়া ছিল। আমার দাদিমা তো ইদানিং হাসপাতালেই আছেন। আমার কেসগুলোর কারণে হয়তো আমি সময়মতো ফিরতে পারব না, আর এতে করে ব্রোডিকে না খেয়ে থাকতে হবে। ইউর্গেন কালো বিড়ালটার দিকে একবার তাকালেন। আমি চাই আমি যখন থাকব না তখন আপনি ব্রোডিকে খাবার দেবেন, ওর লিটার বক্সটা পরিষ্কার করে দেবেন আর কিছুক্ষণ ওর সাথে খেলা করবেন। ওর থুতনির নিচে কেউ চুলকে দিলে ও খুব পছন্দ করে। হ্যাঁ, প্রতিদিন রাত 10টায় যদি দেখেন বাসায় কোনো আলো জ্বলছে না আর চারপাশ অন্ধকার, তখন আপনি চলে আসবেন। আমার দাদিমা বাসায় ফিরে না আসা পর্যন্ত প্রতিবারের জন্য আপনাকে 2 শলি করে দেওয়া হবে। ক্লাইন ইউর্গেনের মুখের দিকে তাকিয়ে তার অত্যন্ত গম্ভীর আর পরিপাটি চেহারাটা দেখল। সে হেসে বলল, এটা খুব সাধারণ একটা কাজ, আর এর জন্য যে পারিশ্রমিক দিচ্ছেন সেটাও বেশ ভালো, তাই এটা না করার তো কোনো কারণই আমি দেখছি না। কথা বলতে বলতেই সে কালো বিড়াল ব্রোডির দিকে তাকাল এবং ওর দিকে চেয়ে একটু হাসল। ব্রোডি খুব ধীরে ধীরে শরীরটা ঘোরাল আর ক্লাইনের দিকে পিঠ করে বসল। ক্লাইনের মুখের হাসিটা আপনা আপনি একদম জমে গেল।
পেট ভরে পানি খাওয়ার পর ক্লাইন ইউর্গেনের বাসা থেকে বিদায় নিল। চারপাশের ঘুটঘুটে অন্ধকার রাস্তার ভেতর দিয়ে হেঁটে হেঁটে সে তার ভাড়া বাসায় ফিরে চলল। ততক্ষণে যাদের কাজ শেষ হয়ে গিয়েছিল তারা সবাই বাসায় ফিরে এসেছে এবং রাতের খাবার উপভোগ করছিল। রাস্তায় পথচারীদের সংখ্যা ছিল খুবই কম, আর ঘোড়ার গাড়িও খুব একটা চোখে পড়ছিল না। চারপাশটা একেবারেই শান্ত হয়েছিল। গ্যাস ল্যাম্পের আলোর নিচ দিয়ে হাঁটার সময় ক্লাইন, যার বাসায় ফেরার জন্য খুব একটা তাড়া ছিল না, তার হাঁটার গতি আরও কমিয়ে দিল। আর তার পায়ের কাছের কালো ছায়াটাও ঠিক একই কাজ করল। সে যখন স্যামারদের বাড়িটা পার হচ্ছিল তখন সে খোলা জানালা দিয়ে দেখতে পেল যে ভেতরের দিকটা আলোয় ঝলমল করছে। মানুষজন এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, আর ভেতর থেকে কথাবার্তা আর হাসাহাসির শব্দ ভেসে আসছিল। আর তার ঠিক পাশের বাড়িটাই হল 15 নম্বর মিন্স্ক স্ট্রিট, যেটা কিনা অন্ধকার আর একদম নিস্তব্ধ হয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন তার হাঁটার গতি বাড়িয়ে দিল, নিজের চাবিটা বের করে দরজাটা খুলে ফেলল। ভেতরে ঢোকার আগে অভ্যাসবশত সে তার মেইলবক্সটা চেক করল, আর দেখতে পেল যে ভেতরে আরেকটা চিঠি পড়ে আছে। এটা আবার কে পাঠালো? ক্লাইন চিঠিটা বের করল আর রাস্তার ল্যাম্পের আলোর নিচে ধরে সেটার ওপর একবার চোখ বুলাল। কোনো স্ট্যাম্প লাগানো নেই, হাতের লেখাটা তো আইসেনগার্ড স্ট্যান্টনের বলেই মনে হচ্ছে। সে হালকা করে মাথা নাড়ল, তারপর ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ঘরের আলো জ্বালিয়ে চিঠিটা খুলল। বিখ্যাত গোয়েন্দা আইসেনগার্ড চিঠিতে লিখেছিলেন, আপনাকে এটা জানাতে পেরে আমি খুবই আনন্দিত যে ওই খুনিকে খুঁজে পাওয়া গেছে এবং তাকে ওই জায়গাতেই মেরে ফেলা হয়েছে। পুলিশ মনে করে যে আমাদের কাজের জন্য অন্ততপক্ষে অর্ধেক পুরস্কারের টাকা আমাদের পাওয়া উচিত। তারা সম্ভবত এই সপ্তাহের ভেতরেই টাকাটা আমাকে দিয়ে দেবে। যখন সেটা হাতে আসবে তখন আমি আপনাকে আর আমাদের বাকি বন্ধুদের বাসায় দাওয়াত দেব, যাতে আমরা এই পুরস্কারের টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি। আইসেনগার্ড এত তাড়াতাড়ি খবরটা পেয়ে গেলেন। ব্যাকলুন্ড পুলিশের সাথে ওনার যে খুব গভীর একটা সম্পর্ক আছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ওহ, চিঠিটাতে তো কোনো স্ট্যাম্প লাগানো নেই, তার মানে উনি সরাসরি অন্য কাউকে দিয়ে এটা আমার কাছে পাঠিয়েছেন। লোয়েন কিংডমের ডাক ব্যবস্থা তো এতটাও ভালো নয়। বিকেলে পাঠানো একটা চিঠি কিভাবে সন্ধ্যার ভেতরেই এসে পৌঁছাতে পারে? ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল, চিঠিটা নিচে নামিয়ে রাখল, আর বাইরে বেরোনোর আগে নতুন একটা পোশাক পরার জন্য তৈরি হতে লাগল। সিরিয়াল মার্ডারের ঝামেলাটা মিটে যাওয়ায় আর ব্যাকলুন্ডের অবস্থা একটু স্বাভাবিক হওয়ায় সে এখন কয়েকটা নতুন কাজ করার চেষ্টা করতে পারে। যেমন ধরো, ব্রেভহার্টস বারে গিয়ে কাসপার্সকে খুঁজে বের করা এবং ম্যারিকের সাথে যোগাযোগ করে এটা দেখা যে ওই বিয়েন্ডার যে কিনা জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারে এবং মিস শ্যারনের কাছে মিস্টিসিজম নিয়ে কোনো বইটই আছে কিনা। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে তারা নিশ্চিতভাবেই রোড স্কুল অফ থটের বিদ্রোহী সদস্য। তারা এর আগে একটা অফিসিয়াল সংগঠনে ছিল, আর মিস্টিসিজম সম্পর্কে তাদের কাছে অনেক জ্ঞান থাকার কথা। আর এখন তো আমার কাছে ওগুলো কেনার মতো যথেষ্ট টাকাও আছে। ক্লাইন তার মানিব্যাগটা হাত রাখল আর বেশ উত্তেজনা নিয়েই মনে মনে এসব ভাবতে লাগল।